আজকে আমরা দ্রবণী চ্যাপ্টারে দ্রাব্যতা সম্পর্কে পড়ব, মানে দ্রাব্যতা সংক্রান্ত যে অঙ্কগুলো হয় সেগুলোই আমরা মেনলি পড়ব। তাহলে প্রথমে আমরা জেনে নিই দ্রাব্যতা কাকে বলে। দ্রাব্যতার সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি কাকে বলে, তোমরা পড়েছো, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। দ্রাব্যতা কাকে বলে না, 100 গ্রাম দ্রাবকের পরিমাণটা 100 গ্রাম। আর আরেকটা জিনিস যেটা নির্দিষ্ট করতে হবে সেটা কি, উষ্ণতা নির্দিষ্ট। কারণ তোমরা জানো দ্রাব্যতা কার ওপর নির্ভর করে, উষ্ণতার ওপর। কোনো একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ যে দ্রবীভূত হচ্ছে সেটা কিন্তু উষ্ণতার ওপর নির্ভর করে। তাই দ্রাব্যতার সংজ্ঞা বলতে গেলে অবশ্যই উল্লেখ করতে হবে নির্দিষ্ট উষ্ণতা। এই কথাটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, নির্দিষ্ট উষ্ণতা। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা কাকে বলা হচ্ছে না, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে ওই গ্রাম সংখ্যাটাকেই বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা। অর্থাৎ যদি ধরে নিই যে 100 গ্রামের জল নেওয়া হলো, এটা এমনি ধরছি, সাপোজ 100 গ্রাম জল, তার মধ্যে নির্দিষ্ট উষ্ণতা ধরে নিয়েছি যে রুম টেম্পারেচারে 100 গ্রাম জল নেওয়া হলেও তার মধ্যে কত গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে, ধরো 5 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে সর্বাধিক। এই 100 গ্রাম জলের মধ্যে 5 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে কী করে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে এই নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 5 গ্রাম লবণ দ্রবীভূত হচ্ছে। তাই এই গ্রাম সংখ্যাটাকে বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাব্য, মানে লবণের দ্রাব্যতা। তাহলে এক্ষেত্রে লবণের দ্রাব্যতা কত হলো, 5। আর তোমরা আগে পড়েছো পরিমাপের চ্যাপ্টারে যে দ্রাব্যতা হচ্ছে এককবিহীন রাশি, কারণ এটা দুটো একই রাশির কিন্তু অনুপাত, অর্থাৎ দুটোই ভরের অনুপাত। সেটা আমরা পরে আসছি কীভাবে দুটো রাশির অনুপাত আসছে, যেখানে আমরা দ্রাব্যতাকে নির্ণয় করব কিভাবে, তার একটা সূত্র পড়ব বা ফর্মুলা পড়ব। সেখানে আমরা দেখতে পাবো যে দ্রাব্যতাটা হচ্ছে দুটো রাশির অনুপাত। তাই জন্য দ্রাব্যতা কিন্তু এককবিহীন একটি রাশি, এটা কিন্তু একটা সংখ্যা মাত্র। তাহলে দ্রাব্যতার আমরা সংজ্ঞা পড়লাম যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যাটাকেই বলা হচ্ছে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা। এবার ধরে নিলাম একটা নির্দিষ্ট উষ্ণতায়, বারবার বলে দিচ্ছি উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় ধরো টি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে। সম্পৃক্ত দ্রবণ ধরো n গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে। আর তার মধ্যে কত গ্রাম দ্রবীভূত আছে, ধরো m গ্রাম, যে কোনো দ্রাব্য দ্রবীভূত আছে। সাপোজ ধরে নিচ্ছি আমরা এটা দ্রাব্যতার ফর্মুলা তৈরি করার জন্য এটা করছি, যে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের পরিমাণ বলে দেওয়া হয়েছে n গ্রাম। এই n গ্রামের মধ্যে দ্রাব আছে, যেটা মানে বাইরে যোগ করছি, যেটার পরিমাণ অল্প, তাকেই তোমরা আমরা কি বলি, দ্রাব বলি। তার পরিমাণ কত, m গ্রাম। আর তাহলে দেখো দ্রবণ আমরা পড়েছি, দ্রবণ ইজুয়াল টু কি, দ্রবণ সমান সমান কি, দ্রাবক প্লাস দ্রাব। তার মানে এই n গ্রাম দ্রবণের মধ্যে কি আছে, দ্রাবক আছে আর দ্রাব আছে, এই যোগ করলে n গ্রাম আসছে। আবার এই n গ্রামের মধ্যে কি আছে, দ্রাবের পরিমাণ m গ্রাম। তাহলে আমরা খুব সহজেই দ্রাবকের পরিমাণটা এখান থেকে কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে দ্রাবকের পরিমাণ কত, দ্রাবক ইজুগাল টু কত হচ্ছে, টোটাল দ্রবণ থেকে দ্রাবের পরিমাণটা বাদ দিয়ে দিলেই কিন্তু, বিয়োগ করলে আমরা কার পরিমাণ পেয়ে যাব, দ্রাবকের পরিমাণ। তাহলে n - m গ্রাম, দ্রাবকের পরিমাণ হচ্ছে m গ্রাম। এবার আমাদের উদ্দেশ্য কি, দ্রাব্যতা নির্ণয় করতে চাইছি, দ্রাব্যতার একটা ফর্মুলা নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় n - m গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, m গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করি, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n - m গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে, m গ্রাম দ্রাব দ্রবীভূত আছে এখানটায়। তাহলে যদি আমরা এই একই টেম্পারেচারে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে 1 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে পাবো, কীভাবে ভাগ করলে পেয়ে যাব, m/n - m গ্রাম দ্রাব দ্রবীভূত আছে।
আর আমরা কি জানি যে যখন দ্রাব্যতা নির্ণয় করি সেক্ষেত্রে আমরা দ্রাবকের পরিমাণটা নির্দিষ্ট করে দিয়েছি, উষ্ণতা দ্রাবকের পরিমাণ কত ধরে নেওয়া হয়েছে সেখানে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রাবের পরিমাণ কত হবে, m × 100 যেটা ওপরে হবে বাই n-m, এত গ্রাম দ্রাব্য দ্রবীভূত আছে। তাহলে এটা এই যে পরিমাণটা যেটা গ্রাম মানে যত গ্রাম সংখ্যা, এই গ্রাম সংখ্যাটাকে কি বলা হচ্ছে, দ্রাব্যতা বলা হচ্ছে, ওই পদার্থের যে পদার্থটা দ্রবীভূত করা হয়েছে। তাহলে এখানে দ্রাব্যতা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, দ্রাব্যতা ইকুয়াল টু যে ফর্মুলা m × 100 বাই n-m। এবার এটাকে যদি কথায় লিখি তাহলে m মানে কার ভর, m হচ্ছে দ্রাবের ভর, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে কার ভর, দ্রাবের ভর, সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর m। আর n-mটা কার ভর, ওই একই দ্রবণে কার ভর না, দ্রাবকের ভর। তাহলে লেখো সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। অর্থাৎ দেখো দুটো ভরের অনুপাত, ওপরটা দ্রাবের ভর, নিচেরটা দ্রাবকের ভর, এটাও গ্রাম এটাও গ্রাম, কেটে গিয়ে কি হবে, এককবিহীন রাশি। এই জন্যই দ্রাব্যতা কিন্তু এককবিহীন রাশি, যেহেতু দুটো ভরের অনুপাত ইন্টু 100। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কিন্তু সহজেই যে কোনো পদার্থের দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। অর্থাৎ যদি তোমাকে বলে দেওয়া হয় দ্রবণে দ্রাবের ভর বলে দেওয়া হলো আর সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর বলে দেওয়া হলো, তাহলে এই ফর্মুলাতে বসালেই আমরা কি পেয়ে যাব, যে কোনো পদার্থের মানে একটা নির্দিষ্ট উষ্ণতায় যে কোনো পদার্থের দ্রাব্যতা নির্ণয় করতে পারবো। তাই এই যে দ্রাব্যতাটা এখানে নির্ণয় করা হয়েছে এটা কিন্তু T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়েছে। এবার তোমাদের অঙ্কর ক্ষেত্রে এই যখন ফর্মুলাটা বলে দেবে সেখানে কিন্তু টেম্পারেচারটা উল্লেখ করে দেবে। টেম্পারেচারের এমনি কোনো কাজ নেই, কিন্তু দ্রাব্যতা যেহেতু মানে উষ্ণতার উপর নির্ভর করে, তাই দ্রাব্যতা লেখার সময় সবসময় কিন্তু উষ্ণতার কথাটা বলতে হয়। যেমন দেখো বলা থাকে, এরমও প্রশ্ন হয় যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 মানে পটাশিয়াম নাইট্রেট, KNO3 দ্রাব্যতা 65 লেখা হয়, এর কিন্তু কোনো একক লেখা হয় না, এটা একটি সংখ্যা। 65 কথাটির অর্থ কী বলে দিলে প্রশ্ন হয়, কথাটির অর্থ কী। তাহলে এটা আমরা কি করে বোঝাবো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা 65, কথাটির অর্থ কী আমরা খুব সহজেই বলতে পারবো যদি দ্রাব্যতার সংজ্ঞাটা আমাদের ভালোভাবে জানা থাকে। তাহলে দ্রাব্যতা আমরা কাকে বলে জেনেছি না, 100 গ্রাম দ্রাবকে, তাহলে প্রথমে উষ্ণতাটা উল্লেখ করতে হবে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক কি 65 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে। তাহলে প্রথম হবে উষ্ণতা, তারপর দ্রাবকের পরিমাণ কত 100 গ্রাম, তাতে কতটা KNO3 দ্রবীভূত হচ্ছে 65 গ্রাম দ্রবীভূত হয়ে কি করতে পারে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এই পুরো কথাটা এইটার অর্থ হচ্ছে এইটাই যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক 65 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এখানে জলের কথাটাই বলবে যেহেতু KNO3 জলে দ্রাব্য। তাহলে 100 গ্রাম জলে সর্বাধিক 65 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হয়ে 65 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। এই কথাটির অর্থ হচ্ছে এইটাই। দেখো দ্রাব্যতার এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করতে পারি খুব সহজেই। দ্রাব্যতার সূত্রটা লিখেছি আমি এখানেও, দেখো সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর বাই সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর। এবার অঙ্কটা দেখো, অঙ্কটা লেখা আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 12 গ্রাম KNO3 দ্রবীভূত আছে, অর্থাৎ টোটাল দ্রবণের পরিমাণটা হচ্ছে 32 গ্রাম। এটা কিন্তু দ্রবণ মানে তাতে দ্রাবক প্লাস দ্রাবযুক্ত আছে এখানে। তাতে কত গ্রাম দ্রাব আছে 12 গ্রাম, KNO3 দ্রবীভূত আছে, মানে এটা দ্রাবের পরিমাণ। এবার বার করতে হবে আমাদের কি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা কত। তাহলে আমরা আমাদের প্রথম সূত্রানুযায়ী আমাদের কি চাই, দ্রাবকের ভর চাই আর দ্রাবের ভর চাই। দ্রাবের ভর হচ্ছে এটা 12 গ্রাম, কিন্তু দ্রাবকের ভর আমরা জানি না, তাহলে সেটা বার করতে হবে কোথা থেকে, টোটাল দ্রবণের পরিমাণ থেকে দ্রাবের ভরটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে উত্তরে আমরা যদি আনসার করি তাহলে প্রথম এখানে আমরা পেয়ে গেছি কত ডিগ্রি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
এটা উল্লেখ করা আছে। দ্রাব্যতা নির্ণয় করতে হবে, এটা লিখছি না উষ্ণতাটা, আর এখন লাস্টে লিখব। তাহলে প্রথম দ্রাবের ভর কত? সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর হচ্ছে 12 গ্রাম, বাংলায় লিখি 12 গ্রাম। তাহলে দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর কত? দ্রবণের ভর থেকে দ্রাবের ভরটা বাদ দিতে হবে, তাহলে 32 - 12 গ্রাম। তাহলে কত বিয়োগ করলে? 20 গ্রাম। দ্রাবকের ভর 20 গ্রাম। তাহলে আমরা যদি এবার সূত্রে ফেলি, তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা কত? দ্রাবের ভর কত? 12, দ্রাবকের ভর কত? 20 ইন্টু আর 100, সরি 100 দিই না, ইন্টু 100। দ্রাবের ভর বা দ্রাবকের ভর ইন্টু 100। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে কত? 5, 5 12 কত? 60। তাহলে এই 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা কত বেরোচ্ছে এখানে? 60। এটাই হচ্ছে উত্তর। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা 60। শুধু 60 লিখবে, কারণ এর কোনো একক থাকবে না, একক লিখলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 দ্রাব্যতা বেরোলো 60। এই ধরনের অঙ্ক তোমাদের পড়তে পারে। এবার দ্বিতীয় অঙ্কটা নিয়েছি, দেখো 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 25। মানে এখানে দ্রাব্যতা দেওয়া আছে, আর ওই উষ্ণতায় 400 গ্রাম জলকে, 400 গ্রাম জল মানে সেটা দ্রাবকের পরিমাণ, সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন, মানে দ্রাবের পরিমাণ বার করতে হবে। তার আগেরটায় দেওয়া ছিল কি দ্রাব্যতা নির্ণয় করতে হয়েছিল দ্রাবের ভর আর দ্রাবকের ভর থেকে। এখানে ঠিক উল্টোটা, দ্রাব্যতা দেওয়া আছে আর দ্রাবকের ভর দেওয়া আছে, সেখান থেকে দ্রাবের ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে সূত্রতে সেখান থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। তোমরা ধরে নিতে পারো, ধরি 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রাবের ভর হচ্ছে, মানে 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন, না x গ্রাম লবণ প্রয়োজন, সেটাও ধরে করতে পারো বা এমনি সূত্র আকারেও করতে পারো। তাহলে ধরে নিতে পারো, ধরি 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে x গ্রাম লবণ প্রয়োজন, x গ্রাম লবণ প্রয়োজন, ধরে নিলাম x। এবার সূত্রানুযায়ী কি দ্রাব্যতা আমরা জানি কি দ্রাব্যতা ইকুয়াল টু দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু কি 100। এবার মানটা যদি আমরা বসাই, তাহলে দ্রাব্যতা কত বলে দেওয়া আছে? দ্রাব্যতা হচ্ছে 25। তাহলে আমরা যদি মান বসাই 25 ইকুয়াল টু দ্রাবের ভর ধরেছি x, আর দ্রাবক কত বলে দেওয়া আছে? 400 ইন্টু 100। এইটা আমাদের পেলাম। এখান থেকে এই সমীকরণ থেকে x এর মান বার করলেই খুব সহজেই আমরা কি পেয়ে যাব? দ্রাবের ভর পেয়ে যাব। এবার তুমি কেটে দিতে পারো 0 0। তাহলে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? কোনাকুনি গুণ করলে 25 ইন্টু 4, তার মানে 4 25 100। তাহলে দ্রাবের ভরই আমাদের বার করতে বলা হয়েছিল। দ্রাবের ভর কত? 100 গ্রাম। অর্থাৎ যেটা প্রশ্ন দেওয়া ছিল, এখানে কিন্তু গ্রাম লিখতে হবে, কারণ এটা ভরকে প্রকাশ করছে। দ্রাব্যতা যদি বার করতে হতো সেখানে কোনো একক লিখতে হতো না, কারণ দ্রাব্যতার কোনো একক নেই। যেহেতু এটা দ্রাবের ভর আমরা নির্ণয় করছি, সেক্ষেত্রে কিন্তু দ্রাবের ভর হবে কত? 100 গ্রাম। আর এখানে দেখো তাহলে যে কি পরিমাণ লবণ, তাহলে উত্তরটা কি, না 400 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কি পরিমাণ লবণ প্রয়োজন, না কত পরিমাণ লবণ প্রয়োজন? 100 গ্রাম লবণের প্রয়োজন। তাহলে দ্রাব্যতা দেয়া থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো দ্রাবকের পরিমাণও নির্ণয় করতে পারবো, আর এখানে দেয়া আছে দ্রাবের পরিমাণ নির্ণয় করা। দুটোই যেরকম প্রশ্ন হোক না কেন, একই সূত্র কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো।
এবার 3 নম্বর অঙ্ক, আরেকটা অঙ্ক দেখো, এখানেও দ্রাব্যতা নির্ণয় করতে হবে, কিন্তু অঙ্কটা দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 12 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 3 গ্রাম কঠিন অবশেষ পাওয়া যায়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KCl এর দ্রাব্যতা কত? তাহলে 12 গ্রাম KCl এর সম্পৃক্ত দ্রবণ মানে এইটা কিন্তু দ্রবণের পরিমাণ, এটাকে উত্তপ্ত করছে মানে দ্রাবকটা পুরো বেরিয়ে যাচ্ছে, তার ফলে যেটা পড়ে থাকছে সেটা কিন্তু দ্রাবের ভর। তাহলে দ্রাবের ভর দেওয়া আছে আর দ্রবণের ভর দেওয়া আছে, আর আমাকে নির্ণয় করতে হবে দ্রাব্যতা। তাহলে টোটাল দ্রবণের ভর থেকে যেটা অবশেষ পড়ে আছে সেটাই কিন্তু দ্রাবের ভর, সেটা বাদ দিলেই বা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? দ্রাবকের ভর পেয়ে যাব। তাহলে প্রথম যেটা আমাদের দেয়া আছে কি, দ্রাবের ভর, যেটা কঠিন অবশেষ পড়ে আছে সেটাই কিন্তু দ্রাবের ভর। কত? 3 গ্রাম। 3 গ্রাম হচ্ছে দ্রাবের ভর। তাহলে দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর 12 মাইনাস 12টা টোটাল দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ বলে দেওয়া ছিল, 12 মাইনাস 3 গ্রাম, তাহলে কত? 9 গ্রাম। এবার আমরা খুব সহজেই সূত্রের সাহায্যে কি নির্ণয় করতে পারবো? দ্রাব্যতা। অতএব 40 না, এখানে 20, বারবার 40 লিখে 40 হয়ে গেছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KCl এর দ্রাব্যতা কত? একবারেই বসিয়ে দিচ্ছি, আর সূত্রটা আমি লিখছি না। দ্রাবের ভর কত? 3, দ্রাবকের ভর 9 ইন্টু 100। তাহলে দেখো 3 3 9, তাহলে 100/3। আর বিয়োগ করলে কত? ভাগ করলে কত হবে? দেখো 100কে 3 দিয়ে ভাগ করো, পয়েন্টে উত্তর আসবে। 3 3 9, 3 3 9, পয়েন্ট দিলে 1 বিয়োগ করলে 10, মানে 33.33 এইভাবে আসতেই থাকবে। এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KCl এর দ্রাব্যতায় দুটো দশমিকের পরে দুটো সংখ্যাই নেবে, 33.33, এইটাই হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় KCl এর দ্রাব্যতা। দেখো তোমরা দেখেছো যে দ্রাব্যতা, আমি আগেই বললাম সংজ্ঞাতে যে দ্রাব্যতা কার উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা চেঞ্জ হলে দ্রাব্যতারও চেঞ্জ হয়ে যায়। তাই উষ্ণতার ওপর কী পদার্থ কীভাবে দ্রাব্যতার পরিবর্তন ঘটে সেটা আমরা আগে পড়েছি। এখানে আমরা যেটা দেখব, দ্রাব্যতা লেখো। দ্রাব্যতা লেখো কাকে বলা হচ্ছে না, ছক কাগজের এক্স অক্ষ বরাবর, এটা আমি ছক কাগজ নিইনি, এখানে আমি দাগ এমনি কেটে নিয়েছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা এক্স আর ওটা ওয়াই, তোমরা জানো। ছক কাগজের এক্স অক্ষ বরাবর কি উষ্ণতাকে, আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে প্রকাশ করে যদি আমরা বিভিন্ন উষ্ণতায় যে দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলো যদি স্থাপন করে, যদি সরলরেখা দ্বারা যোগ করলে যে লেখচিত্রটা পাওয়া যায় তাকেই কিন্তু বলা হচ্ছে দ্রাব্যতা লেখো। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট পদার্থের কি দ্রাব্যতা নির্দিষ্ট, সেই মানটা আমি বসালাম। ধরো যে কোনো পদার্থ আমি নিলাম, ধরো প্রথমে তোমরা পড়েছো যে KNO3 দ্রাব্যতা কি হয়? উষ্ণতা বাড়ার সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে। তার মানে কোনো এক KNO3 দ্রাব্যতা ধরো 0 ডিগ্রিতে কি হবে? খুব কম হবে দ্রাব্যতা। যদি তার উষ্ণতা 10 ডিগ্রি হয়, তার দ্রাব্যতা কি ক্রমশ বাড়বে। 20 ডিগ্রি হলে তার দ্রাব্যতা আরও বাড়বে, ধরো এই জায়গাটা তার দ্রাব্যতা এলো। 30 ডিগ্রি হলে তার দ্রাব্যতা আরও বাড়বে। করলে ওই যে বিন্দুগুলো পাবো, ওই বিন্দুগুলোকে যোগ করলে যে রেখাটা পাবো তাকেই আমরা কি বলছি? দ্রাব্যতা লেখো। প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা দ্রাব্যতা লেখো পাওয়া যাবে। উষ্ণতা চেঞ্জ করলে তার দ্রাব্যতার বিন্দুগুলো আলাদা পাবো। যে 10 ডিগ্রিতে যে দ্রাব্যতা হবে, 20 ডিগ্রিতে তার আলাদা হবে, 30 ডিগ্রিতে তার আলাদা হবে। এবার ব্যতিক্রমও কিছু আছে। নর্মালি আমরা কি জানি যে উষ্ণতা বাড়ালে পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়, যেটা KNO3, এই লবণগুলো সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়। আর তোমরা যখন যদি বলা থাকে যে KNO3 যদি এরকম উল্লেখ করে দেয় যে একটা পদার্থের দ্রাব্যতা লেখ অঙ্কন করো যার উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু ছক কাগজ সাধারণত ভৌতবিজ্ঞানে দেওয়া হয় না, তোমরা এইভাবে নিজেরা এক্স অক্ষ ওয়াই অক্ষ করে নিয়ে, আর এই যে স্কেলগুলো করেছে এটা নিজেরাই নির্দিষ্ট দূরত্ব নিয়ে 10, 20, 30 ভাগ করেই করতে পারো। যে তোমরা ক্লাস 7-এ যে অঙ্কের সময় স্তম্ভ অঙ্কনের ক্ষেত্রে যেভাবে করেছো, খাতাতেই আমরা
করতে পারি। এইভাবে যে স্কেলগুলো নিজেরা বানিয়ে নিই, যে উষ্ণতার স্কেল মানে এটা 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি এইভাবে করা হয়েছে। আর এদিকে দ্রাব্যতাকেও 10, 20, 30 এইভাবে ভাগ করা হয়েছে। এটা গ্রাম পার 100 গ্রাম দ্রাবকের ক্ষেত্রে, আর এটা উষ্ণতাটা ডিগ্রি সেন্টিগ্রেডে নেওয়া হয়েছে। এবার প্রথম আমরা যদি বলি KNO3 দ্রাব্যতা কিভাবে বৃদ্ধি পায়। তোমরা পড়েছো যে উষ্ণতা বাড়লে KNO3 দ্রাব্যতা ক্রমশ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে ধরো যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তখন KNO3 দ্রাব্যতা ধরো এই জায়গাটায় 10-এর কাছাকাছি। এবার যখন 10 ডিগ্রি এলো সেটা কি বাড়বে, 20 ডিগ্রি ধরো এই জায়গায় এলো, সাপোজ বলছি, অ্যাকচুয়াল মান তো আর বলছি না, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা আরও বাড়বে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই মানটা আরও বাড়বে, 40 ডিগ্রিতে তার দ্রাব্যতা দেখো কোথায় হয়ে গেছে, 50 হয়ে গেছে, 40 ডিগ্রিতে, 50 ডিগ্রিতে তার দ্রাব্যতা দেখো এই 60 হয়ে গেছে, দেখো এটা হচ্ছে তার দ্রাব্যতাকে নির্দেশ করছে। আর এই নিচের দিকে বাড়ালে এটা তার উষ্ণতাকে নির্দেশ করছে। তোমরা ছক কাগজের সাহায্যে অঙ্কের ক্ষেত্রে করেছো। এবার তাহলে এই যে সব বিন্দুগুলো, দ্রাব্যতা নির্দেশক বিন্দুগুলোকে যোগ করলে যে সরলরেখাটা পাচ্ছি আমরা সেটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা লেখো। তাহলে এটা কিন্তু KNO3 দ্রাব্যতা লেখো, দ্রাব্যতা লেখো। তাহলে এটা এই লেখোটা দ্বারা কি বোঝা যাচ্ছে, যত আমরা উষ্ণতা এদিকে এই ডান দিকে যাচ্ছি মানে স্কেল বরাবর উষ্ণতা ক্রমশ বাড়ছে, তাহলে যত উষ্ণতা বাড়ছে তার দ্রাব্যতা ক্রমশ ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তাহলে এটা হচ্ছে KNO3 দ্রাব্যতা লেখো, দেখতে এই রকম হবে। একই রকমভাবে তোমরা NaCl এর দ্রাব্যতা লেখো পড়েছো। কি হয় না, উষ্ণতার সাথে তার উষ্ণতার উপর উষ্ণতা কিভাবে প্রভাবিত করে NaCl এর দ্রাব্যতাকে, না NaCl এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু প্রায় একই থাকে, খুব সামান্য বাড়ে, প্রায় একই থাকে বলতে পারো। আর ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা কত, প্রায় 35-এর কাছাকাছি। এবার যত তুমি উষ্ণতা বাড়াচ্ছ তত কি হচ্ছে, তার একই থাকছে, মানে যখন তুমি 10-এ আসছো তখনও তার দ্রাব্যতা এই জায়গাটায়, যখন টেম্পারেচার 20 ডিগ্রি করছো উষ্ণতা তখনও তার দ্রাব্যতা দেখো প্রায় একই আছে, সামান্য একটু বাড়ে, মানে এই সরল রেখাই হয়, মানে এক্স অক্ষের সমান্তরালই হবে, উষ্ণতা অক্ষের সমান্তরাল হয়ে একটু সামান্য বেড়ে যায়, খুব সামান্য বাড়ে, প্রায় সরল রেখাই হয়। এটা হচ্ছে NaCl এর দ্রাব্যতা লেখো, দ্রাব্যতা লেখো। NaCl এটা ব্যতিক্রম বলতে পারো, যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতার খুব সামান্য পরিবর্তন হয়, প্রায় এক্স অক্ষের বা উষ্ণতা অক্ষের সমান্তরালে থাকে। এবার যেটা তোমরা ব্যতিক্রম পড়েছো সেটা কি, গ্লোবাল লবণের দ্রাব্যতা। গ্লোবাল লবণের দ্রাব্যতা কত হয় না 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত, কি মানে 0 থেকে 32.4, 30 ধরো এটা 32, এই 32.4 সাপোজ ধরো এখান পর্যন্ত, এই টেম্পারেচার পর্যন্ত দ্রাব্যতা কী হয়, উষ্ণতা বৃদ্ধির সাথে ক্রমশ বাড়তে থাকবে। তারপর তুমি যত উষ্ণতা বাড়াবে, মানে 32.4-এর পরে ধরো 33 হলো, 34 হলো, তখন কী হবে, তার দ্রাব্যতা কিন্তু ক্রমশ কমতে থাকবে। তাহলে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রাব্যতা এই জায়গাটায় ছিল, তারপর ধীরে ধীরে কী হচ্ছে, তার দ্রাব্যতা কিন্তু ক্রমশ বাড়তে থাকছে, কতদূর পর্যন্ত, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বাড়তে থাকছে। এইভাবে ধরো এরমভাবে বাড়ছে, ক্রমশ বাড়ছে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত। এই টেম্পারেচারটা কত টেম্পারেচার বোঝাচ্ছে, 32.4। এরপর এইটা একদম হাইয়েস্ট ওপরে উঠে গেল, তারপর ধীরে ধীরে কী হবে, এর কী হচ্ছে, দ্রাব্যতা ক্রমশ কমতে থাকছে, নিচের দিকে নামছে, দেখো গ্রাফটা এইভাবে হয়ে এটা হচ্ছে গ্লোবাল লবণের দ্রাব্যতা লেখো। তাহলে প্রথমে বাড়লো, তারপর দ্রাব্যতা ক্রমশ কমছে, উষ্ণতা বাড়ছে, দেখো যত এদিকে যাচ্ছে উষ্ণতা বাড়ছে, কিন্তু দ্রাব্যতার লেখটা নিচের দিকে নামছে, মানে দ্রাব্যতাটা কমে যাচ্ছে। আরেকটা যেটা ব্যতিক্রম পড়েছিল, কলিচুনের দ্রাব্যতাটা কি হয় না, ও উষ্ণতা বাড়ার সাথে সাথে দ্রাব্যতা ক্রমশ কী হয়, কমতে থাকে। তার গ্রাফটা তাহলে KNO3 গ্রাফের ঠিক উল্টোটা হবে। সেক্ষেত্রে কী হবে, দ্রাব্যতাটা ক্রমশ নিচের দিকে নামবে, এইভাবে হবে, মানে ওপরের দিকে যখন 0 ডিগ্রি ছিল তার দ্রাব্যতা হাইয়েস্ট ছিল, যত টেম্পারেচার হবে কি হবে, বাড়তে থাকবে, তত দ্রাব্যতা ক্রমশ কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে CaOH এর হোল 2, কলিচুনের দ্রাব্যতা লেখো, কলিচুনের দ্রাব্যতা লেখো। তাহলে এইভাবে আমরা দ্রাব্যতা লেখোর সাহায্যে কোনো পদার্থের দ্রাব্যতা উষ্ণতার ওপর কীভাবে নির্ভর করে সেটা দ্রাব্যতা দেখেই বুঝতে পারবো। যখন উপরের দিকে উঠছে মানে কি, উষ্ণতা বাড়ার সাথে সাথে তার দ্রাব্যতা বাড়ছে।
কার যার যেটা পুরো একই আছে, সরল রেখা বরাবর হচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল, তার ক্ষেত্রে আমরা দেখেই কি বলবো, তার মানে কি উষ্ণতার সাথে তার দ্রাব্যতার তেমন কোনো পরিবর্তন ঘটছে না। আর গ্লোবাল লবণে তো দেখেই বুঝতে পারবো এতদূর এই টেম্পারেচার পর্যন্ত উঠেছে, তারপর আস্তে আস্তে নামছে, তার মানে কি 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গ্লোবাল লবণের দ্রাব্যতা বাড়লো, তারপর কি হলো, কমে গেল। আর কলিচুনের ক্ষেত্রে দেখছো যখন কম তাপমাত্রা তখন তার দ্রাব্যতা অনেক বেশি, দেখো হাই, কিন্তু যত টেম্পারেচার এদিকে বাড়ছে তত কিন্তু সে নেমে নেমে চলে আসছে, মানে তার দ্রাব্যতা দেখো নিচের দিকে নেমে আসে, 40-এর নিচে হয়ে গেছে। এটা আমি সাপোজ মান দেখিয়েছি। দ্রাব্যতাটা লেখটা দেখতে এইরকম হবে, উষ্ণতার উপর এইভাবে নির্ভর করছে। এইভাবে দ্রাব্যতা লেখ থেকে আমরা উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করে পদার্থগুলো সেটা নির্ণয় করতে পারবো।